হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কস্ট অ্যাকাউন্টিং এর প্রথম ম্যাথ অধ্যায় অর্থাৎ অ্যান ইন্ট্রোডাকশন টু কস্ট টার্মস অ্যান্ড পারপোজ এই অধ্যায়ের ক্লাস নং 5 এ সবাইকে আরো একবার শুভেচ্ছা। দেখো বন্ধুরা, আমি বলেছিলাম যে যেহেতু এই অধ্যায়টি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এও প্রথম রয়েছে, অর্থাৎ সেখানেও এটি প্রথম ম্যাথ অধ্যায়, সেহেতু আমি কিন্তু এই দুটি অধ্যায়ের বেসিকটি একসঙ্গে করিয়েছিলাম। যেই বেসিকের লিঙ্কটি তুমি এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবা। আর তোমার জন্য প্রথম কাজ হচ্ছে এইটি যে তুমি প্রথমেই ডিসক্রিপশন থেকে বেসিক ক্লাস অর্থাৎ ক্লাস নং 1 এর লিঙ্ক সংগ্রহ করে এই অধ্যায়ের যাবতীয় বিষয়াবলী, ব্যয়ের শ্রেণী বিভাগ এবং কস্টশিট করার যাবতীয় ফরম্যাট, সূত্রাবলী এবং সবকিছু বেসিক আলোচনা দেখে নিও। তারপরে তুমি দেখবা ক্লাস নং 2, তারপরে ক্লাস নং 3 এবং ক্লাস নং 4, এরপরে ক্লাস নং 5। এখন দেখো, মূলত আমি আজকে ক্লাসে একটি টেন্ডার শিট করাবো। দেখো এইখানে প্রশ্নপত্রে বলা আছে যে the following figures are available from the books of Shima Enterprise for the year ended 31st December 2018, অর্থাৎ নিচে 2018 সালের 31 ডিসেম্বরের যাবতীয় তথ্যাবলী দেয়া আছে সীমা এন্টারপ্রাইজ কোম্পানির। এবারে প্রথমেই দেয়া আছে ম্যাটেরিয়ালস স্টক অন 1/1/2018। দেখো বন্ধুরা, এখানে কিন্তু ডেট দেওয়া আছে 1/1/2018। এর অর্থ হচ্ছে এটি হচ্ছে আমার ওপেনিং বা বিগিনিং র মেটেরিয়াল বা কাঁচামাল। এরপরে বলা আছে ম্যাটেরিয়ালস স্টক অন 31/12/2018, অর্থাৎ এটি কিন্তু আমার সমাপনী বা এন্ডিং কাঁচামাল। এরপরে বলা আছে ম্যাটেরিয়ালস পারচেজড ডিউরিং 2018, এটি হচ্ছে সেই পরিমাণ কাঁচামাল যা আমার প্রতিষ্ঠান অর্থাৎ এই সীমা এন্টারপ্রাইজ 2018 সালে ক্রয় করেছিল। এবারে দেয়া আছে ওয়েজেস মজুরি, দেয়া আছে ফ্যাক্টরি ওভারহেড কারখানার উপরিব্যয়, দেয়া আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এবং দেয়া আছে সেলিং ওভারহেড, আর দেয়া আছে প্রফিট ফর দ্য ইয়ার, অর্থাৎ এখানে কিন্তু মুনাফাও দেয়া আছে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু মোটামুটি সকল আইটেমই দেয়া আছে। এরপরে বলা আছে ইন দ্য ইয়ার 2013, 2013 সালে দ্য ফ্যাক্টরি রিসিভস অ্যান অর্ডার। এই ফ্যাক্টরি 2013 সালে, আজ থেকে বহু বছর পূর্বে, এখন কিন্তু আমি অঙ্কটি করতেছি 18 সালের, আর আজ থেকে প্রায় 5 বছর পূর্বে অর্থাৎ 2013 সালে এই ফ্যাক্টরি একটি অর্ডার রিসিভ করেছিল ফর এ জব হুইচ উইল রিকোয়ার ম্যাটেরিয়ালস টাকা 1200, এবং সেই অর্ডারটিকে সম্পূর্ণ করার জন্য তার 1200 টাকার কাঁচামাল লাগবে অ্যান্ড ওয়েজেস, এবং মজুরি খরচ হবে 750 টাকা। দ্য ম্যানেজমেন্ট অফ দ্য এন্টারপ্রাইজ ইন্টেন্ডস টু আর্ন এ প্রফিট 10% হাইয়ার দ্যান পার্সেন্টেজ অফ প্রফিট আর্নড ইন 2018। দেখো বন্ধুরা, এইখানে প্রশ্নপত্রে বলা আছে যে এই সীমা এন্টারপ্রাইজের ম্যানেজমেন্টগণ অর্থাৎ ব্যবস্থাপকগণ, তারা এটি ভেবেছে যে বা তারা চেয়েছিল যে তারা 2018 সালে অর্থাৎ এই বর্তমান হিসাবকালে যার মানগুলি উপরে দেয়া আছে এই হিসাবকালে যে মুনাফা করেছে তারা এই মুনাফার থেকে 10% বেশি মুনাফা করতে চায়। আমি আবারও বলতেছি বন্ধুরা, এইখানে বলতেছে যে প্রশ্নপত্রে বর্তমানে 2018 সালে যে মুনাফা হয়েছে সেই মুনাফার হার যা হবে, হার কিন্তু প্রশ্নপত্রে দেয়া নেই। আমার প্রথম কাজ মুনাফার হারটিকে বের করা, শতকরা হার বের করা, এবং সেই হারের থেকে 10% বেশি আয় করতে চাই। এরপরে বলা আছে and assume that the factory overheads has gone up by 15%, অর্থাৎ আমাকে মনে করতে হবে যে এই ফ্যাক্টরির ওভারহেড উপরিব্যয় 15% গন আপ, অর্থাৎ বৃদ্ধি পাবে। দেখো বন্ধুরা, এই 2018 সালে ফ্যাক্টরি ওভারহেডের যে পার্সেন্টেজ হয়েছে এখানে কিন্তু পার্সেন্টেজ দেয়া নেই, সুতরাং আমার কাজ হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড এর পার্সেন্টেজ বের করা এবং সেই যে পার্সেন্টেজ যা হচ্ছে 18 সালের কারখানা উপরিব্যয়ের বা উপরিব্যয়ের তার থেকে 15% বৃদ্ধি করতে হবে।
and selling and administrative overhead has gone down by 20% in 2013। দেখো বন্ধুরা, এইখানে প্রশ্নপত্রে বলা হচ্ছে যে তিনটা ওভারহেড, প্রথমত ফ্যাক্টরি ওভারহেড, আরেকটি হচ্ছে সেলিং ওভারহেড, আরেকটি অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। এই প্রশ্নপত্রে বলেছে যে বর্তমান হিসাবকালে অর্থাৎ 2018 সালে তার যে পার্সেন্টেজ হবে ফ্যাক্টরি ওভারহেডের, তার থেকে 15% গন আপ, বৃদ্ধি করতে হবে 13 সালের অর্ডারের জন্য। এবং সেলিং আর অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড হ্যাজ গন ডাউন, কমাতে হবে, হ্রাস করতে হবে 20%। অর্থাৎ বর্তমান হিসাবকালে অর্থাৎ 2018 সালের যে শতকরা হার হবে সেলিং আর অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের, সেই শতকরা হারের থেকে 20% কমাতে হবে। এবং বলা আছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডস অ্যাজ পার্সেন্টেজ অফ ওয়ার্ক কস্ট, অর্থাৎ এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এর পার্সেন্টেজ ধার্য করতে হবে মূলত ওয়ার্ক কস্ট বা কার্যব্যয়ের উপরে। তো আমি কিন্তু এটি আগেও বলেছিলাম যে মূলত ফ্যাক্টরি ওভারহেড ধার্য করতে হয় পার্সেন্টেজ ওয়েজের উপর, ওয়েজেস বা লেবারের উপর বেস করে। আর অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, সেলিং ওভারহেড এবং ডিস্ট্রিবিউশন ওভারহেড এগুলো কিন্তু মূলত ধার্য করতে হয় ওয়ার্ক কস্টের উপরে বেস করে। তো এখানে সেটি বলে দিছে। এবারে প্রশ্নপত্রে বলা আছে ইউ আর রিকোয়ার্ড টু, প্রথমে আছে প্রিপেয়ার এ কস্ট শিট ফর 2018, অর্থাৎ আমার উপরে যে মানগুলি দেওয়া আছে কাঁচামাল, ওয়েজেস, ফ্যাক্টরি ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, এই তথ্যাবলীর আলোকে এই মানগুলি দ্বারা আমাকে একটি করতে হবে কস্ট শিট। আর আমি কিন্তু বলেছিলাম কস্ট শিট যেখানে তোমাকে একদম শেষ পর্যন্ত তোমাকে বের করতে হবে সেলস পর্যন্ত। আমি লিখলাম প্রথমেই কস্ট শিট, এলিমেন্ট অফ কস্ট টাকা টাকা, যদিও এখানে দিতে হয় 3টি টাকার কলাম, কিন্তু জায়গার স্বল্পতার জন্য আমি দিলাম 2টি। দেখো আমি প্রথমেই দেখব আমার প্রতিষ্ঠানে পূর্ব হতে কত কাঁচামাল রয়েছে। ম্যাটেরিয়ালস স্টক অন 1/1/2018, প্রারম্ভিক কাঁচামাল টাকা হচ্ছে 1000, অর্থাৎ আমার প্রতিষ্ঠানে 1000 টাকার কাঁচামাল পূর্ব হতে ছিল। আমি এর সঙ্গে যোগ করব আমি 18 সালে কত টাকার কাঁচামাল ক্রয় করেছি, প্লাস ম্যাটেরিয়ালস পারচেজড, কাঁচামাল ক্রয় টাকা হচ্ছে 10,000। দেখো আমার প্রতিষ্ঠানে আগে হতেই, অর্থাৎ আমি এখন করতেছি 18 সালের কস্ট শিট, অর্থাৎ আমি করতেছি 18 সালের কস্ট শিট। তো 17 সালের কাঁচামাল অবশিষ্ট ছিল 1000 টাকা, এবং 17 সালের শেষে যা ছিল অবশিষ্ট সেটি কিন্তু আমার 18 সালের জন্য প্রারম্ভিক বা ওপেনিং বা বিগিনিং। তো দেখো আমার সেই কাঁচামাল ছিল 1000 টাকার, আর আমি নতুন করে কাঁচামাল ক্রয় করেছি 10,000 টাকা। আমার তাহলে মোট কাঁচামাল কত হয়? 11,000 টাকা। দেখো বন্ধুরা, এটা হচ্ছে সেই পরিমাণ কাঁচামাল যা দ্বারা আমি চাইলে এই বছর পণ্য উৎপাদন করতে পারি আমার প্রতিষ্ঠানে। অর্থাৎ আমার কাছে মোট এত টাকার কাঁচামাল রয়েছে যা দ্বারা আমি পণ্য উৎপাদন করতে পারি। তাই লিখলাম র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ, অর্থাৎ আমার কাছে এত টাকার কাঁচামাল রয়েছে যা দ্বারা আমি চাইলে পণ্য উৎপাদন করতে পারি। এখন আমি দেখব যে আমি এক্স্যাক্টলি কত টাকার কাঁচামাল ব্যবহার করেছি পণ্য উৎপাদনের ক্ষেত্রে। তো আমি এখান থেকে বাদ দিব ম্যাটেরিয়ালস স্টক, ম্যাটেরিয়ালস স্টক অন 31/12/2018। দেখো বন্ধুরা, এটা হচ্ছে সেই পরিমাণ কাঁচামাল যা ব্যবহার করা হয়নি, যা এই বছরের শেষে হাতে রয়ে গেছে বা প্রতিষ্ঠানে অবশিষ্ট আছে। আমার এইখানে কিন্তু 2000 টাকার কাঁচামাল ব্যবহৃত হয়নি। এখন মোট কাঁচামাল 11,000 টাকা, এর মধ্যে 2000 টাকার কাঁচামাল আমি ব্যবহার করিনি। তাহলে আমি কত টাকার কাঁচামাল ব্যবহার করেছি? অর্থাৎ 11,000 মাইনাস 2000 আমার চলে আসে 9,000। এটি হচ্ছে আমার সেই পরিমাণ টাকা যেই টাকার কাঁচামাল আমি ব্যবহার করেছি এইবারে পণ্য উৎপাদন করার জন্য। নাম দিলাম র মেটেরিয়াল ইউজড বা কনজিউমড, অর্থাৎ ব্যবহৃত কাঁচামালের টাকা। এখন দেখো এটি হচ্ছে আমার
ম্যাটেরিয়াল বা ডিরেক্ট ম্যাটেরিয়ালের কস্ট। আমি বলেছিলাম যে যখন তুমি ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং ডিরেক্ট আদার এক্সপেন্স এই তিনটিকে যোগ করবা, তখন তুমি পেয়ে যাবা প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়। আমি পেয়ে গেলাম আমার এই বছরে কাঁচামালের এক্সাক্ট ব্যয় 9,000 টাকা। আমি এর সঙ্গে যোগ করব প্রত্যক্ষ মজুরি বা ডিরেক্ট ওয়েজেস, লিখলাম প্লাস ওয়েজেস, টাকা দেয়া আছে 7,500, এবং আমি এর সঙ্গে আরো যোগ করব ডিরেক্ট আদার এক্সপেন্স। কিন্তু প্রশ্নপত্রে কোনো প্রকার ডিরেক্ট আদার এক্সপেন্স দেয়া নেই, সুতরাং আমি সেটিকে স্কিপ করলাম। আমি যোগ করলাম 9,000 যোগ 7,500, চলে আসে 15,500। এটি হচ্ছে আমার মুখ্য ব্যয় বা প্রাইম কস্ট, নাম দিলাম। এবারে আমি এর সঙ্গে যোগ করব কারখানার উপরিব্যয় প্লাস ফ্যাক্টরি ওভারহেড। এটা হচ্ছে সেই খরচ যেই খরচগুলি আমার কারখানায় হয়েছে, যেখানে পণ্যটি তৈরি হয়েছে সেই কারখানায় হয়েছে। যোগ করলাম 4,500 টাকা। আমি পেয়ে গেলাম ওয়ার্ক কস্ট, টাকা হচ্ছে 21,000। যদি দেয়া থাকতো প্রশ্নপত্রে ওয়ার্ক ইন প্রসেস, তবে আমি বিগিনিংটি যোগ করতাম, এন্ডিংটি বাদ দিতাম। এবং যদি দেয়া থাকতো প্রশ্নপত্রে সেলস অফ স্টাফ, আমি সেটিকে বাদ দিতাম। কিন্তু প্রশ্নপত্রে এমন কোনো এন্ট্রি দেয়া নেই, সুতরাং এটি আমার ওয়ার্ক কস্ট, এটি কিন্তু আমার কস্ট অফ গুডস ফর ম্যানুফ্যাকচারড, বা এটি কিন্তু আমার কস্ট অফ গুডস সোল্ড। কারণ আমি কিন্তু এখানে আরো যোগ করতাম ফিনিশ গুড, বাদ দিতাম এন্ডিং ফিনিশ গুড, কিন্তু এখানে কিন্তু ফিনিশ গুড দেয়া নেই। সুতরাং এটি আমার ওয়ার্ক কস্ট, এটি আমার কস্ট অফ গুডস ফর ম্যানুফ্যাকচারড, এবং এটি আমার কস্ট অফ গুডস সোল্ড। তুমি যা লেখো। এখন দেখো এইখানে প্রশ্নপত্রে দুইটি ব্যয় দেয়া আছে, একটি হচ্ছে অফিসের ব্যয় অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, আর একটি হচ্ছে সেলিং ওভারহেড। আমি দুটিকে একসঙ্গে লিখে যোগ করলাম, টাকা আসে 9,450। দেখো আমি যখন এই ওয়ার্ক কস্ট বা প্রোডাকশন কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট বা কস্ট অফ গুডস সোল্ড এর সঙ্গে যোগ করব অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এবং সেলিং ওভারহেড, আমি তখন পেয়ে যাব মোট ব্যয়, টোটাল কস্ট বা কস্ট অফ সেলস। অর্থাৎ আমি যে পরিমাণ পণ্য বিক্রয় করব সেই পরিমাণ পণ্য তৈরি করতে আমার মোট কত ব্যয় হয়েছে, কস্ট অফ সেলস। বা তুমি লিখতে পারো টোটাল কস্ট, টাকা হচ্ছে 30,450। এখন দেখো এইখানে প্রশ্নপত্রে লেখা আছে প্রফিট ফর দ্য ইয়ার, অর্থাৎ এই বছরের মুনাফা, লিখলাম প্লাস প্রফিট 6,090 টাকা। আমার মোট ব্যয় এত টাকা, প্রফিট এত টাকা, যোগ করলাম, পেয়ে গেলাম সেলস, বিক্রয়ের টাকাটি, টাকা হচ্ছে 36,540। দেখো বন্ধুরা, এমন কিন্তু খুবই কম বার হয় যে প্রশ্নপত্রে প্রফিটের টাকা দেয়া থাকে। ম্যাক্সিমাম টাইম প্রশ্নপত্রে প্রফিটের টাকা দেয়া থাকে না, পার্সেন্টেজ বলা থাকে বা বা টাকা থাকে সেলসের, কিন্তু এইখানে প্রশ্নপত্রে দেয়া আছে প্রফিটের টাকাটি, তাই আমি প্রফিট যোগ করে পেয়ে গেলাম সেলস। এখন দেখো আমাকে করতে বলছিল প্রিপেয়ার এ কস্ট শিট, আমার করা কমপ্লিট, আমার এ নাম্বার রিকোয়ারমেন্ট কমপ্লিট। এবারে বি নাম্বার যেখানে বলা আছে ascertain the sales price of the job order received in 2013, অর্থাৎ এই সীমা এন্টারপ্রাইজ 2013 সালে যে অর্ডার পেয়েছিল তার জন্য একটি টেন্ডার শিট বের করতে হবে, অর্থাৎ আমার সেই অর্ডারটির সেলস প্রাইস বা সেলস পরিমাণ বের করতে হবে। এখন দেখো এইখানে কিন্তু মূলত তিনটি বিষয় বলা আছে। একটা হচ্ছে আমি যে প্রফিটটি আয় করেছিলাম 2018 সালে, এই প্রফিটের যে পার্সেন্টেজ হবে তার থেকে প্রশ্নপত্রে বলছে যে to earn a profit 10% higher than the percentage of profit earned in 2018, অর্থাৎ 2018 সালে যে প্রফিট হয়েছে তার যে পার্সেন্টেজ হবে, এখানে এখানে একটি পার্সেন্টেজ চলে আসতো, সেই পার্সেন্টেজ থেকে এবারে
10% বেশি আয় করতে হবে, প্রথম শর্ত। এরপরে এখানে বলা আছে যে দ্য ফ্যাক্টরি ওভারহেড, এই যে ফ্যাক্টরি ওভারহেড গন আপ বাই 15%, এই যে ফ্যাক্টরি ওভারহেড এর একটি পার্সেন্টেজ চলে আসবে, এর থেকে সেই শতকরা হারের থেকে 15% বৃদ্ধি করতে হবে। আর যে দেওয়া আছে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং ওভারহেড, এর যে পার্সেন্টেজ আসবে সেই শতকরা হারের থেকে 20% গন ডাউন, কমাতে হবে। দেখো আমি বলেছিলাম যে বেসিক ক্লাসে যখন তুমি করবা টেন্ডার শিট বা যখন তুমি নতুন কোনো একটি জব অর্ডারের জন্য সেলস প্রাইস বের করবা, তখন তোমার দরকার হবে কিছু পার্সেন্টেজ, যেখানে প্রথমেই বের করতে হবে তোমাকে ফ্যাক্টরি ওভারহেডের পার্সেন্টেজ, তারপর তোমার বের করতে হবে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের পার্সেন্টেজ, আর তোমার দরকার হবে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের পার্সেন্টেজ, এবং তোমার দরকার হবে প্রফিটের পার্সেন্টেজ। তো এই জন্য আমি এখানে প্রথমেই লিখলাম ক্যালকুলেশন অফ ফ্যাক্টরি ওভারহেড অন ওয়েজেস। আমি বলেছিলাম বেসিক ক্লাসে যে এই যে ফ্যাক্টরি ওভারহেড এটি কার সঙ্গে সংযুক্ত? মজুরির সঙ্গে। সেই জন্য আমি এই পার্সেন্টেজ বের করব ফ্যাক্টরি ওভারহেডের মজুরির উপর বেস করে। তাই আমি লিখলাম ফ্যাক্টরি ওভারহেড ভাগ ওয়েজেস ইনটু 100, কারণ আমি এখানে বের করতেছি পার্সেন্টেজ, শতকরা হলে এখানে হবে 100। দেখো ফ্যাক্টরি ওভারহেড টাকা দেওয়া আছে 4500, ওয়েজেস টাকা দেওয়া আছে 7500, ভাগ করলাম গুণ করলাম চলে আসলো 60%। এটি হচ্ছে আমার এই 2018 সালের ফ্যাক্টরি ওভারহেড এর পার্সেন্টেজ। কিন্তু প্রশ্নপত্রে বলে দিয়েছে যে 2013 সালের যে আমার অর্ডারটি পাওয়া গেছে সেইখানে কিন্তু আমার এই যে 60% আছে, এর থেকে 15% বৃদ্ধি করতে হবে, অর্থাৎ আমার এই ফ্যাক্টরি ওভারহেডকে বৃদ্ধি করতে হবে 15%। তাই আমি লিখলাম নিউ পার্সেন্টেজ ফর 2013 সমান সমান আমার আগে ছিল 60% প্লাস আমাকে বৃদ্ধি করতে হবে 15%, অর্থাৎ 60% গুণ 15%। আমার পূর্বে ছিল 60%, নতুন চলে আসলো 9%, কারণ এই যে 60% এর 15% হয় 9%, 60 গুণ 15 চলে আসে 9%। আমার পূর্বে ছিল 60%, আমাকে আরো বৃদ্ধি করতে হবে 9%, মোট চলে আসে 69%। এটি হচ্ছে আমার 2013 সালের টেন্ডারের জন্য ফ্যাক্টরি ওভারহেডের ব্যয়টি। এবার দেখো নেক্সট প্রশ্নপত্রে বলা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং ওভারহেড হ্যাজ গন ডাউন বাই 20%, অর্থাৎ কমে যাবে। দেখো এইখানে কিন্তু ব্যয় দুইটি আছে, তুমি চাইলে এই ব্যয় দুটিকে ভিন্ন ভিন্ন ভাবে করতে পারো, পার্সেন্টেজ বের করতে পারো। আমি এখানে একসঙ্গে বের করলাম, যেহেতু প্রশ্নপত্রে এই অফিস আর সেলিং উভয় কিন্তু কমাতে হবে 20%, উভয় কিন্তু কমবে 20%, সেহেতু আমি একবারে বের করলাম। যদি প্রশ্নপত্রে বলতো যে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 20% কমবে, আর ধরো প্রশ্নপত্রে বলছে সেলিং ওভারহেড 10% কমবে, তখন কিন্তু আমি করতাম ভিন্নভাবে। প্রথম বের করতাম অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড পার্সেন্টেজ, তারপর আমি করতাম সেলিং এর পার্সেন্টেজ। কিন্তু এখানে বলা আছে যে উভয় এই দুটি কমাতে হবে 20%, তাই আমি একবারে করলাম। লিখলাম ক্যালকুলেশন অফ পার্সেন্টেজ অফ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং ওভারহেড অন ওয়ার্ক কস্ট। আমি বলেছিলাম যে ফ্যাক্টরি ওভারহেড এর পার্সেন্টেজ ধার্য করতে হবে ওয়েজেস বা লেবারের উপর বেস করে, আর অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, ডিস্ট্রিবিউশন ওভারহেড, সেলিং ওভারহেড এই সব কিছুর পার্সেন্টেজ বের করতে হবে মূলত ওয়ার্ক কস্ট, এই যে ওয়ার্ক কস্ট এর উপরে বেস করে। এছাড়া কিন্তু প্রশ্নপত্রে সরাসরি বলে দিছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডস অ্যাজ পার্সেন্টেজ অফ ওয়ার্ক কস্ট। দেখো তাই আমি লিখলাম অন ওয়ার্ক কস্ট। একই নিয়ম অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং ওভারহেড ভাগ ওয়ার্ক কস্ট ইনটু 100, মোট টাকা দেয়া আছে 9450 ভাগ 21000 টাকা ইনটু 100 চলে আসে
45%। এখন দেখো, এটি হচ্ছে আমার 2018 সালের অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং ওভারহেডের পার্সেন্টেজ, এই ব্যয়টির পার্সেন্টেজ। আমায় দেখতে হবে 13 সালের টেন্ডারের পার্সেন্টেজ কত হবে। প্রশ্নপত্রে বলা আছে যে এই যে পার্সেন্টেজ আছে 18 সালের, তার থেকে হ্যাজ গন ডাউন, কমে যাবে 20%। তাই লিখলাম নিউ পার্সেন্টেজ ফর 2013, তো আমি লিখলাম 45%। আমার কমাতে হবে, বলা আছে প্রশ্নপত্রে হ্যাজ গন ডাউন, তাই লিখলাম মাইনাস। এখন দেখো, যদি আমি ধার্য করি 45%-এর উপরে 20%, দেখো বন্ধুরা এইখানে একটু মিস্টেক হয়েছে, এখানে কিন্তু মূলত হবে 20%, কারণ 15% ছিল ফ্যাক্টরির জন্য। এখন দেখো, যদি আমি ধার্য করি 45%-এর 20%, আমার চলে আসে 9%। আমাকে 9% কমাতে হবে পূর্বের থেকে। দেখো, আমার আগে ছিল 45%, আমায় কমাতে হবে 9%, আমার চলে আসে 36%। দেখো বন্ধুরা, আমি আবারও বলতেছি, আমার অ্যাডমিনিস্ট্রেটিভ আর সেলিং ওভারহেড এর জন্য পার্সেন্টেজ হচ্ছে 45% 18 সালের জন্য। আমার এখান থেকে কমাতে হবে 20%, তাই লিখলাম পার্সেন্টেজ ফর, অর্থাৎ নিউ পার্সেন্টেজ ফর 2013 45% মাইনাস, যেহেতু কমাতে হবে তাই লিখলাম মাইনাস। এখন দেখো, কমাতে হবে 20%, তাই লিখলাম 45 গুণ 20%, চলে আসে 9%, কমালাম হয়ে যায় 36%। দেখো আমার দুইটি কমপ্লিট। প্রশ্নপত্রে কিন্তু আরেকটি কথা বলা ছিল যে the enterprise intends to earn a profit 10% higher than the percentage of profit earned in 2018, অর্থাৎ the enterprise intends, অর্থাৎ এই যে প্রতিষ্ঠান, তার একটি উদ্দেশ্য আছে, টু আর্ন এ প্রফিট, মুনাফা অর্জন করা, 10% হাইয়ার, 10% বেশি বা অধিক, দেন দ্য পার্সেন্টেজ অফ প্রফিট আর্নড ইন 2018, অর্থাৎ আমি 2018 সালে যে পার্সেন্টেজটি করেছি বা যে মুনাফা পেয়েছি, সেই মুনাফার যে পার্সেন্টেজ হয়েছে তার থেকে 10% বেশি আয় করতে হবে। তো আমার প্রথম কাজ, আমি বের করব 18 সালের মুনাফার পার্সেন্টেজ। আমি লিখলাম ক্যালকুলেশন অফ পার্সেন্টেজ অফ প্রফিট অন কস্ট, কারণ আমি বলেছিলাম যে বেসিক ক্লাসে, ক্লাস 1-এ, যে এই যে প্রফিট এর পার্সেন্টেজ বের করতে হয় মোট ব্যয় বা কস্টের উপরে। তাই লিখলাম প্রফিট ভাগ কস্ট অফ সেলস বা টোটাল কস্ট ইনটু 100। প্রফিট কত দেওয়া আছে? 6090 টাকা। কস্ট অফ সেলস বা টোটাল কস্ট টাকা হচ্ছে 30,450, ভাগ করলাম, গুণ করলাম 100, চলে আসলো 20%। দেখো বন্ধুরা, এই যে 20%, এটি কিন্তু আমার 18 সালের প্রফিটের পার্সেন্টেজ। আমাকে এর থেকে 10% বেশি আয় করতে হবে, এমনটাই প্রশ্নপত্রে বলা হচ্ছে। লিখলাম নিউ পার্সেন্টেজ ফর 2013, আমার বর্তমানে আছে 20%, আমাকে বের করতে হবে এর থেকে আরো 10% বেশি, অর্থাৎ 20% ইন্টু 10%, অর্থাৎ 20 গুণ 10%, আমার চলে আসে 2%। আমার পূর্বে ছিল 20%, নতুন ক্ষেত্রে অর্থাৎ এই যে 2013 সালের টেন্ডার, তার জন্য বৃদ্ধি করতে হবে 10% বেশি, আর 10% চলে আসে 2%, তাহলে মোট হয় 20 যোগ 2% 22%। এখন দেখো বন্ধুরা, আমার এখন বের করতে হবে 2013 সালের যে টেন্ডারটি পাওয়া গেছে বা যে পাওয়া গেছে জব অর্ডার, তার জন্য একটি সেলস প্রাইস বের করতে হবে, কস্ট শিট। এখন দেখো, এইখানে কিন্তু আমার ইউজ করতে হবে এই পার্সেন্টেজটি ফ্যাক্টরির জন্য, আর সেলিং এর জন্য করতে হবে
এই রেটটি, আর প্রফিটের জন্য এই 22%। এখন দেখো বন্ধুরা, আমি এখন বের করব 2013 সালের জব অর্ডারের সেলিং প্রাইস। তাই তুমি এখানে লিখতে পারো কস্ট শিট ফর এস্টিমেটেড সেলস প্রাইস অফ জব অর্ডার ফর দ্য পিরিয়ড 2013। এখন দেখো বন্ধুরা, প্রথমে দেওয়া আছে প্রশ্নপত্রে ম্যাটেরিয়ালস, টাকা হচ্ছে 1200। এবারে দেওয়া আছে অ্যান্ড ওয়েজেস, টাকা 750, যোগ করলাম পেয়ে গেলাম প্রাইম কস্ট 1950 টাকা, মুখ্য ব্যয় আমার 13 সালের অর্ডারটির জন্য। আমি এখন এর সঙ্গে যোগ করব ফ্যাক্টরি ওভারহেড। দেখো, এই যে ফ্যাক্টরি ওভারহেড, এর টাকা সরাসরি এই ক্ষেত্রে দেয়া নেই, দেয়া আছে 18 সালের টাকাটি, কিন্তু আমি করতেছি 13 সালের জব অর্ডার। তো এই ক্ষেত্রে দেখো, আমি বলেছিলাম যে তোমাকে দেখতে হবে ফ্যাক্টরি ওভারহেড এর পার্সেন্টেজ কত। এটি ছিল পূর্বেরটির, আমার 13 সালের পার্সেন্টেজ হলো 69%। আর যেহেতু আমি এই যে ফ্যাক্টরি ওভারহেড এর পার্সেন্টেজ বের করেছিলাম এই যে ওয়েজেস এর উপর বেস করে, সুতরাং আমি টাকাটিও বের করব ওয়েজেস এর উপরে। তাই লিখলাম ওয়েজেস 750 টাকা ইন্টু 69%, টাকা হয় 518, যোগ করলাম পেয়ে গেলাম ওয়ার্ক কস্ট, টাকা হচ্ছে 2468। আমি এর সঙ্গে যোগ করব অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং ওভারহেড, যা আমি বের করেছিলাম ওয়ার্ক কস্টের উপরে ধার্য করে। আমি লিখলাম ওয়ার্ক কস্ট, টাকা হচ্ছে 2468 ইন্টু অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং ওভারহেড, এখানে কিন্তু বন্ধুরা ওভারহেড এর পার্সেন্টেজ হচ্ছে 36% ইন্টু 36%, আমার চলে আসে 888, 888 সামথিং, যোগ করলাম আমি পেয়ে গেলাম টোটাল কস্ট বা কস্ট অফ সেলস, টাকা হচ্ছে 3356। আমি এর সঙ্গে যোগ করব প্রফিট, যার পার্সেন্টেজ দেওয়া আছে 22%। এখন দেখো বন্ধুরা, এই যে পার্সেন্টেজটি বের করেছিলাম আমি, এটি কিন্তু বের করেছিলাম মূলত অন কস্ট, ব্যয়ের উপর ধার্য করে। আবার দেখো বন্ধুরা, আমি যে বের করেছিলাম এই 22%, এটি কিন্তু বের করেছিলাম এই 20% দ্বারা, আর এই যে 20% প্রফিট, এটি কিন্তু আমি ধার্য করেছিলাম অন কস্ট, ব্যয়ের উপরে। কিন্তু এখানে কিন্তু আমাকে বের করতে হবে সেলিং প্রাইসের পার্সেন্টেজ, আর প্রশ্নপত্রে কিন্তু সরাসরি সেলিং প্রাইস দেয়া নেই, সেলসের টাকাটি দেয়া নেই। সেহেতু দেখো বন্ধুরা, আমাকে বের করতে হবে 22% প্রফিটের টাকাটি। দেখো, আমার মোট শতকরা হচ্ছে 100%। এই যে 100%, এর মধ্যে আছে দুইটি বিষয়, একটি হচ্ছে টোটাল কস্ট, আর একটি হচ্ছে প্রফিট বা মুনাফা। এই যে 100%, এটি কিন্তু আমার সেলস বা বিক্রয় মূল্য, সেলস, যার মধ্যে অন্তর্ভুক্ত হয় দুটি বিষয়, মোট ব্যয় আর প্রফিট। কারণ আমি যখন এই মোট ব্যয় আর প্রফিটকে যোগ করব, আমি তখন কিন্তু পেয়ে যাব সেলসের 100%। এখন দেখো, এইখানে প্রফিট হচ্ছে 22%, যদি প্রফিট হয় 22%, তবে মোট ব্যয় কত হবে? যদি 100% মোট, যার মধ্যে প্রফিট 22%, তাহলে বাকিটা কি? অবশ্যই মোট ব্যয়, অর্থাৎ 100 বিয়োগ 22 চলে আসে 78%। এখন দেখো বন্ধুরা, 78%, এটি হচ্ছে মোট ব্যয়ের পার্সেন্টেজ, এই টাকার পার্সেন্টেজ। এই যে টাকাটি 3356, এর পার্সেন্টেজ হলো 78%। এখন যদি 78% হয় 3356 টাকা, তবে 1% কত হবে? 3356 ভাগ 78, আমাকে বের করতে হবে 22%টি, অর্থাৎ আমাকে বের করতে হবে 22%-এর টাকাটি। যদি 1% হয় 3356 ভাগ 78, তাহলে 22% কত হবে? গুণ 22, অর্থাৎ আমি প্রথম বের করব 1%-এর টাকাটি, অর্থাৎ 3356 ভাগ 78।
আমি পেয়ে যাব 1% টাকাটি। যখন আমি এর সঙ্গে গুণ করব 22%, আমি তখন পেয়ে যাব 22% টাকাটি। তুমি এমন লিখতে পারো একবারে যে 3300, দেখো বন্ধু এখানে কিন্তু মূলত হবে 56, 1 টাকা একটু সমস্যা হয়েছে, ভাগ 78 গুণ 22, আমার চলে আসে 946। এখন দেখো বন্ধুরা, আমি যখন যোগ করলাম আমার চলে আসলো 4302 টাকা। এটি কিন্তু আমার সেলস বা সেলিং প্রাইস নতুন জবের অর্ডারের জন্য, অর্থাৎ 2013 সালের জবটির অর্ডার কস্ট বা সেলস প্রাইস। লিখলাম সেলস 4302 টাকা। এখন দেখো বন্ধুরা, এইখানে কিন্তু তেমন আহামরি কোনো বিষয় নেই। যদি প্রশ্নপত্রে বৃদ্ধি করতে না বলতো যে তুমি ব্যয়কে বৃদ্ধি করো, মুনাফাকে বৃদ্ধি করো, আবার তুমি অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড হ্রাস করো, তবে কিন্তু আমার আর এইরকম ভাবে নতুন পার্সেন্টেজ বের করার কোনো আবশ্যকতা হতো না। কিন্তু যেহেতু প্রশ্নপত্রে বৃদ্ধি আর হ্রাসের কথা বলা আছে, সেহেতু আমি নতুন করে পার্সেন্টেজ বের করেছি। আর দেখো বন্ধুরা, এটি কিন্তু আমার এই কস্ট অ্যাকাউন্টিং এর প্রথম অধ্যায়, প্রথম ম্যাথ অধ্যায় এর লাস্ট ক্লাস। যেহেতু এই একই অধ্যায় রয়েছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর প্রথমে, সেহেতু তোমরা চাইলে সেই অধ্যায়ের করা 4টি ক্লাস দেখতে পারো। এবং সেখানেও কিন্তু আমি ক্লাস নং 5-এ করিয়েছিলাম এই টেন্ডার শিট এর আরেকটি অঙ্ক। তুমি চাইলে সেই অঙ্কটি দেখতে পারো, কারণ সেই ক্ষেত্রে কিন্তু এইরূপ কোনো নতুন কথা বলা নেই যে বৃদ্ধি করো বা হ্রাস করো, সেখানে সরাসরি বলা আছে। তুমি চাইলে সেই ক্লাসটা দেখতে পারো। আর দেখো বন্ধুরা, এইখানে কিন্তু একটি সমস্যার কথা অনেক সময় অনেকে বলে যে এইখানে যে প্রশ্নপত্রে দেয়া আছে 13 সালের জব অর্ডার, এখানে কিন্তু অনেকে বলে এটি 19 সালের। যেহেতু এখানে দেয়া আছে 18 সালের মানটি, সেহেতু পরবর্তী বছর অর্থাৎ 19 সালের মানটি এখানে কার্যকর হবে। কিন্তু যেহেতু প্রশ্নপত্রে লেখা আছে 13 সাল, আমি সেহেতু এখানে 13 সাল ধরেই করলাম। তুমি এখানে সাল যা দাও সেটি কোনো ফ্যাক্টর করবে না। তুমি এখানে চাইলে কিন্তু 19 সাল হিসেবেও করতে পারো। যেহেতু প্রশ্নপত্রের মান দেয়া আছে 18 সালের, সেহেতু আমি বের করবো টেন্ডার শিট পরবর্তী বছরের। এমনটাই কিন্তু ম্যাক্সিমাম টাইম হয়। তাই তুমি এখানে চাইলে ধরতে পারো 13 সাল বা 19 সাল। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে ক্লাস নং 5। এরপরে চলে আসবে আরেকটি নতুন অধ্যায় নিয়ে 5টি ক্লাস। তো সেই ক্লাস 5টি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে বাই।